চুলকানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। একটি অবলা পশুর জীবন বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত কি ওপার বাংলায় ঝরে গেল এক জলজান্ত মানুষের তাজা প্রাণ? গো রাজনীতি আর আইনি মারপ্যাচে পিষ্ট হয়ে নিজের গোয়ালের গরু বিক্রি করতে না পেরে ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহননের পথ বেছে নিলেন এক সাধারণ প্রান্তিক খামারি। হ্যাঁ দর্শক, ওপার বাংলার গ্রামীণ অর্থনীতিতে এবার নেমে এসেছে এক চরম ট্র্যাজেডি। আর এই নির্মম মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে রাজ্য রাজনীতিতে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন। বিজেপি নেতা তথা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিতর্কিত পশু নীতির বিরুদ্ধে এবার সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলো। কিন্তু কে এই খামারি? কেন নিজের পালিত পশুটি বিক্রি করতে পারলেন না তিনি? আর সাধারণ মানুষের এই রুটি রুজি কেড়ে নেওয়ার রাজনীতির শেষ কোথায়? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। ওপার বাংলার এই মুহূর্তের সবচেয়ে বড় এবং হৃদয় বিদারক খবরের পিছনের আসল সত্যটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, রাজনীতি যখন মানুষের ভাতের থালায় আঘাত করে তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই ঘটনাটি যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে পশু জবাই ও পরিবহনের উপর কড়া আইনি বিধিনিষেধ জারি করেছেন। নতুন নিয়ম অনুযায়ী 14 বছরের কম বয়সী কোনো সুস্থ পশু বিক্রি বা জবাই করা যাবে না এবং তার জন্য সরকারি ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক। এই আইনে সরাসরি কোপ এসেছে গ্রামীণ খামারিদের উপর। জানা যাচ্ছে, এক দরিদ্র খামারি যিনি চড়া সুদে ঋণ নিয়ে ডেয়ারি ফার্ম বা গবাদি পশুর খামার গড়ে তুলেছিলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তার লালন পালন করা গরুগুলো হাটে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। উদ্দেশ্য ছিল গরু বিক্রির টাকা দিয়ে তিনি ব্যাংকের ও মহাজনের চড়া সুদে ঋণ শোধ করবেন। কিন্তু হাটে নিয়ে যাওয়ার পর প্রশাসনের কড়াকড়ি, পুলিশি হয়রানি এবং কট্টরপন্থী দলগুলোর আতঙ্কে কোনো পাইকারি ক্রেতা তার গরু কিনতে সাহস পাননি। যে গরুর দাম বাজারে অন্তত 50,000 টাকা হওয়ার কথা, তা মাত্র 10-15 হাজার টাকায়ও কেউ ছুঁয়ে দেখেনি। দিনের পর দিন হাটে ঘুরে অবিকৃত পশু নিয়ে শূন্য হাতে ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরেন সেই অসহায় খামারি। মহাজনদের অপমান আর ঋণের চাপ সইতে না পেরে শেষ পর্যন্ত নিজের খামারি আত্মহননের পথ বেছে নেন তিনি। এদের হাতে বিষ তুলে দিই, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই একটি মৃত্যু রাতারাতি ওপার বাংলার শান্ত পরিবেশকে এক উত্তাল আন্দোলনের রণক্ষেত্রে পরিণত করেছে। এই খামারে মৃত্যুর খবর ছড়াতে আর ঘরে বসে থাকেনি বাংলার মানুষ। গরু বাঁচলো কিন্তু মানুষ মরল, এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক বিশাল আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, এই আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী সাধারণ কৃষক ও খামারিও। আন্দোলনকারীদের স্পষ্ট অভিযোগ, শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদের নামে যে রাজনীতি করছেন তা আসলে সাধারণ গরিব মানুষের পেটে লাথি মারার সামিল। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণভাবে কৃষিকাজ এবং গবাদি পশু পালনের উপর নির্ভরশীল। একজন সাধারণ চাষি যখন কোনো আপদে বিপদে পড়েন, যেমন পরিবারে কারো কঠিন রোগ বা মেয়ের বিয়ে, তখন গোয়ালের পশুটি বিক্রি করাই তার একমাত্র সম্বল। কিন্তু শুভেন্দু সরকারের এই কড়া ফতোয়ার কারণে আজ সেই স্বাধীনতায় প্রাচীন দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা রাজপথে নেমে দাবি করছেন অনতিবিলম্বে এই কালো আইন প্রত্যাহার করতে হবে এবং এই মৃত্যুর দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। রাস্তায় যখন এই ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই এই আন্দোলনকে আইনি ও রাজনৈতিক রূপ দিতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হাতছাড়া হলেও মাঠের লড়াইয়ে যে তিনি কতটা বিপজ্জনক তা শুভেন্দু সরকার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার চেনা ছকের বাইরে গিয়ে নিজের আইনজীবী রূপকে মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কালো গাউন আর গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে তিনি সোজা কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হয়েছেন। এই খামারি মৃত্যুর ঘটনাকে আদালতের সামনে তুলে ধরে তিনি নতুন সরকারের এই নীতিকে মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের ভিতরে মমতার এই তীক্ষ্ণ আইনি লড়াই এবং আদালতের বাইরে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই দুয়ে সারাশি আক্রমণে পড়ে শুভেন্দু অধিকারী এখন চরম ব্যাকফুটে। যারা ভেবেছিল গায়ের জোরে বা ধর্মের তাস খেলে সবাইকে চুপ করিয়ে দিবে, তারা এখন এক জ্বলন্ত গণবিস্ফোরণের মুখোমুখি। এই পুরো ঘটনায় আবারও এক বিরাট প্রশ্ন চিহ্ন উঠে এসেছে আমাদের তথাকথিত সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে। আজ যখন ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে পশু রক্ষার নামে মানুষের জীবন চলে যাচ্ছে, খামারিরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, তখন এই সুশীলদের মুখে কোনো রা নেই কেন?
বিশ্লেষকরা বলছেন, এই একই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো, বাংলাদেশে যদি কোনো প্রশাসনিক সিদ্ধান্তের কারণে বা কোনো উৎসবের কড়াকড়ির জেরে অন্য কোনো সম্প্রদায়ের মানুষের এমন করুণ পরিণতি হতো, তবে কি এই সুশীল সমাজ চুপ থাকতো? ওপার বাংলার মিডিয়াগুলো 24 ঘন্টা ব্রেকিং নিউজ চালাতো, প্রগতিশীল সমাজ মোমবাতি হাতে রাজপথ কাঁপাতো। কিন্তু আজ যখন খোদ ভারতে একজন দরিদ্র খামারি নিজের অধিকার না পেয়ে মারা গেলেন, তখন তাদের ডিকশনারি থেকে মানবাধিকার শব্দটাই যেন উধাও হয়ে গেছে। এই দ্বিচারিতাই আজ সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পশুর অধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা কখনো মানুষের জীবনের চেয়ে বড় হতে পারে না। শুভেন্দু অধিকারী এই উগ্রনীতি ও তার জেরে ঘটা এই খামারি মৃত্যু কি ওপার বাংলার রাজনীতিতে এক নতুন পরিবর্তনের সূচনা করবে? সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন কি শেষ পর্যন্ত এই কালো আইন বাতিল করতে বাধ্য করবে নতুন সরকারকে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, গরু বেচতে না পেরে খামারের এই আত্মহনন এবং শুভেন্দুর বিরুদ্ধে এই গণ আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল এবং মন ছুঁয়ে যাওয়ার মতো মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে এই সত্য ঘটনাটি সবাইকে জানার সুযোগ করে দিন। আর ওপার বাংলার রাজনীতির এমন সব চাঞ্চল্যকর এবং নিরপেক্ষ ইনসাইট স্টোরি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে? সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে, তাহলে সেটা সরকারের কি ধরনের কথা? এটা একদম মানে মানা যোগ্যই নয় এই কথাটা। কিন্তু শুভেন্দু সরকারের এই কড়া ফতোয়ার কারণে আজ সেই স্বাধীনতায় প্রাচীন দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ক্ষুব্ধ জনতা রাজপথে নেমে দাবি করছেন, অনতিবিলম্বে এই কালো আইন প্রত্যাহার করতে হবে এবং এই মৃত্যুর দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করতে হবে। রাস্তায় যখন এই ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই এই আন্দোলনকে আইনি ও রাজনৈতিক রূপ দিতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হাতছাড়া হলেও মাঠের লড়াইয়ে যে তিনি কতটা বিপজ্জনক তা শুভেন্দু সরকার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার চেনা ছকের বাইরে গিয়ে নিজের আইনজীবী রূপকে মোক্ষম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন। কালো গাউন আর গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে তিনি সোজা কলকাতা হাইকোর্টের এজলাসে হাজির হয়েছেন। এই খামারি মৃত্যুর ঘটনাকে আদালতের সামনে তুলে ধরে তিনি নতুন সরকারের এই নীতিকে মানবাধিকার লঙ্ঘন এবং নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে আখ্যা দিয়েছেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতের ভিতরে মমতার এই তীক্ষ্ণ আইনি লড়াই এবং আদালতের বাইরে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন, এই দুয়ে সারাশি আক্রমণে পড়ে শুভেন্দু অধিকারী এখন চরম ব্যাকফুটে। যারা ভেবেছিল গায়ের জোরে বা ধর্মের তাস খেলে সবাইকে চুপ করিয়ে দিবে, তারা এখন এক জ্বলন্ত গণবিস্ফোরণের মুখোমুখি। এই পুরো ঘটনায় আবারও এক বিরাট প্রশ্ন চিহ্ন উঠে এসেছে আমাদের তথাকথিত সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে।